আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা পূর্বের পড়া এমসিকিউ আকারে রিভাইজ দিলাম। আজকে আমরা নতুন একটা আইন শুরু করব, খুবই বড় একটা আইন। আজকে আমরা সাক্ষ্য আইন শুরু করব। তাহলে আসেন, সবাই খুব মনোযোগ দিয়ে দিবেন। সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন 1872 সাল। সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালের কত নম্বর আইন? 1 নম্বর আইন। সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন। এটা সংশোধন আছে, সাক্ষ্য আইনটা 2022 সালে সংশোধন করছে। 2022 সালের 20 নং আইন। 2022 সালের 20 নং আইন। এখন যদি প্রশ্ন আসে সাক্ষ্য আইনের, তাহলে সংশোধন তো দিয়ে দিবেন। সংশোধন যেমন সাক্ষ্য আইন 1872 ব্র্যাকেটে সংশোধন 2022-এর এত দ্বারা, ব্র্যাকেটে সংশোধন 2022-এর এত দ্বারা। তাহলে সাক্ষ্য আইন হচ্ছে ইংরেজিতে কি বলে? এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট হচ্ছে, এটা ইংরেজিতে বলে 1872। এখানে মোট ধারা আছে কয়টি? 167টি ধারা আছে মোট। 167টি। অধ্যায় আছে কয়টি? 11টি অধ্যায়। সাক্ষ্য আইনে মোট অধ্যায় আছে 11টি। এর মধ্যে একটা অধ্যায়ে শুধু একটি ধারা আছে, সেটা হচ্ছে 11তম অধ্যায়। 11তম অধ্যায় শুধু একটি ধারা, মানে 167তম ধারাটা হচ্ছে 11তম অধ্যায়। সাক্ষ্য আইনটাকে 3টি অংশে ভাগ করছে। কয়টি অংশে? 3টি অংশে বিভক্ত করছে। অংশগুলো কি কি? প্রাসঙ্গিক, প্রমাণ এবং সাক্ষ্য। মানে সাক্ষ্য আইনে 3টি অংশে বিভক্ত। আমরা ফৌজদারিতে পড়ছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন 9টি অংশে বিভক্ত। মানে ফৌজদারি 565 ধারাকে 9টি অংশে 46টি অধ্যায়ে ভাগ করছিল। আর সাক্ষ্য আইনে 167 ধারা 11টি অধ্যায় 3টি অংশে ভাগ করছে: প্রাসঙ্গিক, প্রমাণ এবং সাক্ষ্য। সাক্ষ্য আইন কি ধরনের আইন? এটা আইনের প্রকৃতিটা কি? এটা হচ্ছে পদ্ধতিগত আইন বা বিশেষণ আইন। সাক্ষ্য আইনটা হচ্ছে পদ্ধতিগত আইন বা বিশেষণ আইন। এখন সাক্ষ্য আইন কত তারিখ থেকে শুরু হয় বা কার্যকর হয়? 1872 সালের 1 সেপ্টেম্বর। 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে এটা কার্যকরী হয়। এই সাক্ষ্য আইনটা দেওয়ানি এবং ফৌজদারি আইন উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়। সাক্ষ্য আইন দেওয়ানি এবং ফৌজদারি আইন উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এখন আসেন, সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করে কে? এটা একটু জেনে নেন যে সাক্ষ্য আইন খসড়াটা কে প্রস্তুত করে। স্যার স্যার জে এফ স্টিপেন। বানানটা খেয়াল করবেন, স্যার জে এফ স্টিপেন। তিনি হচ্ছে বর্তমানে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন। আমাদের এই হচ্ছে সাক্ষ্য আইনের খুঁটিনাটি বিষয়। আমি আবার একটু রিভিউ করে দেই। সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন। এটা সংশোধন 2022-এর 20 নং আইন। 2022-এর এটা 20 নং আইন। এটা হচ্ছে কি ধরনের আইন? পদ্ধতিগত আইন বা বিশেষণ আইন। মোট 3টি অংশে বিভক্ত: প্রাসঙ্গিক, প্রমাণ, সাক্ষ্য। মোট অধ্যায় 11টি, মোট ধারা হচ্ছে 167টি। এটা কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। এটা দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা দেওয়ানি এবং উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন আসেন, এক ধারায় আসেন। এক ধারায়, এক ধারা কি বলছে? এই আইন, সাক্ষ্য আইন 1872 নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে এটা কার্যকর হবে। এই আইন, সাক্ষ্য আইন 1872 নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে এটা কার্যকর হবে। তবে এখানে আবার কথা আছে। এই আইন 1952 সালের সেনাবাহিনী আইন, 1952 সালের সেনা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন মানে নৌবাহিনী আইন, মানে ওদের জন্য এই সাক্ষ্য আইনটা প্রযোজ্য না। আমি আবার রিভিউ করি। সাক্ষ্য আইন 1952 সালের সেনা আইন মানে সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন এবং 1961 সালের নৌ শৃঙ্খলা আইন মানে নৌবাহিনী আইন, ওদের জন্য এই সাক্ষ্য আইনটা প্রযোজ্য না। এক দ্বারায় আরেকটা নোট নেন, এক দ্বারা আরেকটা নোট নেন। এক দ্বারা আরেকটা নোট হচ্ছে এই আইন, খেয়াল করবেন কথাটা।
এই আইন আদালতে কিংবা অফিসারের নিকট উপস্থাপিত এফিডেভিট বা সালিসের জন্য প্রযোজ্য নয়। আমি আবার রিভিউ করি যে সাক্ষ্য আইন আদালতে আদালতে কিংবা অফিসারের নিকট উপস্থাপিত আদালতে কিংবা অফিসারের নিকট উপস্থাপিত এফিডেভিট এফিডেভিট বা সালিসের কার্যক্রমে এই আইনটা প্রযোজ্য হবে না। মানে সালিসের কোনো কার্যক্রমেও এই আইনটা প্রযোজ্য হবে না। এটা এক দ্বারা উল্লেখ আছে। তাহলে আশা করি এক দ্বারা ক্লিয়ার। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে করবেন। দুই দ্বারা আসেন। দুই দুই দ্বারাটা হচ্ছে বাতিল। দুই দ্বারাটা বাতিল। তিন দ্বারা আসেন। তিন তিন দ্বারা আমরা সাধারণত সংজ্ঞা বলি। তিন দ্বারাটাকে আমরা সাধারণত সংজ্ঞা বলি। এখানে তিন দ্বারার মেইন হেডলাইন যেটা উল্লেখ আছে, মেইন হেডলাইন একটু খেয়াল করবেন। প্রসঙ্গক্রমে প্রসঙ্গক্রমে ভিন্নতর অভিপ্রায় প্রকাশ না পাইলে, প্রসঙ্গক্রমে ভিন্নতর অভিপ্রায় প্রকাশ না পাইলে এই আইনে নিম্নলিখিত বিষয়গুলা ব্যবহৃত হবে। তিন দ্বারা হেডলাইনটা আমি আবারও বলি। প্রসঙ্গক্রমে ভিন্নতর অভিপ্রায় প্রকাশ না পাইলে এই আইনে নিম্নলিখিত শব্দ বা অভিব্যক্তিগুলো ব্যবহৃত হবে। এটা বলা আছে তিন ধারায়। তিন ধারায় 9টি বিষয় উল্লেখ আছে। 9টি বিষয় মানে 9টি সংজ্ঞার কথা উল্লেখ আছে। আর সংশোধনে আরো 3-4টা সংজ্ঞার কথা উল্লেখ আছে। আজকের ক্লাসে সংজ্ঞাগুলা বা যে বিষয়গুলো উল্লেখ আছে একদম ক্লিয়ার করে দিব। প্রয়োজনে নোট নিতে পারেন। তিন ধারা যতগুলা সংজ্ঞা আছে, 9টি সংজ্ঞার কথা সবগুলা সংজ্ঞা আজকে ক্লিয়ার করে দিব। প্রয়োজনে নোট নিতে পারেন। তাইলে আসেন, তিন ধারায় আসেন। প্রথম উল্লেখ আছে আদালত। প্রথমে কি উল্লেখ আছে? আদালত। এখন আদালত বলতে কি বোঝায়? আদালত বলতে খালি কি একটা ভবন বোঝায়? না। যে আমরা বুঝি যে আদালত বলতে অমুক ভবন, না, আদালত বলতে এটা বোঝায় না। আদালত বলতে যেখানে সকল জজ ম্যাজিস্ট্রেট, খেয়াল করবেন, আদালত বলতে যেখানে সকল জজ ম্যাজিস্ট্রেট এবং সালিস ব্যতীত সাক্ষ্য গ্রহণে আইনগত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে। আমি আবার রিভিউ করি। আদালত বলতে যেখানে সকল জজ ম্যাজিস্ট্রেট এবং সালিস ব্যতীত সকল আইনগত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত হইবে। সাক্ষ্য গ্রহণে সকল আইনগত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ এই অন্তর্ভুক্ত হবে, এটাই বলা হয়েছে আদালত। মানে যেখানে জজ ম্যাজিস্ট্রেটগণরা যেখানে এটা দায়িত্ব পালন করবে। তিন দ্বারায়। এরপর আসেন দলিল। এরপর আসেন দলিল। দলিলে কথাটা পেনাল কোডে 29 দ্বারা উল্লেখ আছে। দলিল সংক্রান্তে পেনাল কোডে কত দ্বারা উল্লেখ আছে? 29 দ্বারা। এখন দলিল বলতে আমরা সবাই এটা জানি, দলিলের সাথে আমরা সবাই পরিচিত। দলিল অর্থ কি বোঝায়? দলিল অর্থ কোনো পদার্থের উপর অক্ষর, অক্ষর মানে হচ্ছে শব্দ, সরু স্বরে এক অক্ষ অক্ষর, সংখ্যা, এই যে 0 1 2 সংখ্যা, বা চিহ্ন, কোনো যদি প্রশ্নবোধক চিহ্ন বা অন্য কোনো চিহ্ন থাকে, বা একাধিক পন্থায় যদি প্রকাশিত বিষয় থাকে, বা অন্য কোনো পন্থায় যদি কোনো বিষয় প্রকাশিত থাকে, এটাকেই বোঝায় হচ্ছে দলিল। আমি আবার বলি, দলিল অর্থ কোনো পদার্থের উপর অক্ষর, সংখ্যা, চিহ্ন বা একাধিক পন্থায় যদি প্রকাশিত বিষয়কে বোঝায় হচ্ছে দলিল। তাছাড়া কোনো মানচিত্র বা নকশা বা কোনো বস্তুর উপর যদি কোনো কিছু লিখন থাকে, এটাই দলিল। কোনো মানচিত্র বা কোনো নকশা বা কোনো বস্তুর উপর যদি কিছু লেখা থাকে, তখনই এটা দলিল হবে। এটাই বলছে সাক্ষ্য আইনের তিন ধারায়। এটাই বলছে সাক্ষ্য আইনের কত ধারায়? তিন ধারায়। এরপর আসেন বিষয়। তিন ধারা আরেকটা বিষয়ের কথা আছে, বিষয়। বিষয় শব্দের অর্থ কি? তিন ধারা আরেকটা বিষয়কে অন্তর্ভুক্ত করছে, বিষয়। বিষয় শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তির অবস্থা বা কোনো কিছুর অবস্থা বা সম্পর্ক। বিষয় শব্দের অর্থটা এখানে উল্লেখ আছে কোনো কিছুর অবস্থা বা সম্পর্ক বা মানসিক কোনো অবস্থা, বা যে সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন, এই বিষয়গুলো বোঝাবে। তাহলে আমি আবার রিভিউ করি। সাক্ষ্যআইনের তিন ধারায় বিষয় কথাটা উল্লেখ আছে। বিষয় বলতে এখানে কি বুঝাইছে? কোনো কিছুর অবস্থা বা সম্পর্ক বুঝাইছে। কোনো কিছুর অবস্থা বা সম্পর্ক বা মানসিক কোনো অবস্থা যে সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন,
এই বিষয়গুলা বুঝাইছে বিষয়ের মধ্যে, সাক্ষ্য আইনের 3 ধারার মধ্যে, সাক্ষ্য আইনের 3 ধারায়। এখন আছেন সাক্ষ্য আইনে আরেকটা বিষয় আছে, সাক্ষ্য আছে। সাক্ষ্য আছে। সাক্ষ্য এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। সাক্ষ্য এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। কারো যদি প্রশ্ন থাকে ক্লাস শেষে করতে পারবেন। তাহলে সাক্ষ্য আসেন। সাক্ষ্য আইনে সাক্ষ্যর কোনো স্পেসিফিক সংজ্ঞার কথা উল্লেখ নাই। কথাটা আবারও বলি, খেয়াল করবেন। সাক্ষ্য আইনে সাক্ষ্য সম্পর্কে স্পেসিফিক সংজ্ঞার কোনো কথা উল্লেখ নাই। যেমন ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতার সংক্রান্তে কোনো স্পেসিফিক সংজ্ঞার কথা উল্লেখ নাই, ঠিক তেমনি সাক্ষ্য আইনে সাক্ষ্য সংক্রান্তে সংজ্ঞার কথা উল্লেখ নাই। তবে এখানে আছেন সাক্ষ্য 2 প্রকার। যদি আমরা সাক্ষ্য 2 প্রকার পড়ি, পরে সাক্ষ্যের সংজ্ঞাটা দেখবেন যে অটোমেটিকলি চলে আসবে। অটোমেটিকলি সাক্ষ্যের সংজ্ঞাটা চলে আসবে। ওই যে গ্রেফতারে 46 ধারায় 3টা ক্লোজ পড়াইলে কিন্তু গ্রেফতারের সংজ্ঞাটা চলে আসে। ঠিক সেম সাক্ষ্যের সংজ্ঞাটা সাক্ষ্য 2 প্রকার পড়াইলে চলে আসবে। খেয়াল করবেন সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার। সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার। এখন আসেন সাক্ষ্য 2 প্রকার কি? মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। এখন আসেন সাক্ষ্য সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, বা মৌখিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্য যদি প্রশ্ন আসে, দ্বারা কি দিবেন? সাক্ষ্য আইনের 3 ধারা দিবেন। আমি এই কথাটা আবারও বলি, যদি মৌখিক সাক্ষ্য সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, মৌখিক সাক্ষ্য, তাহলে ধারা কত দিবেন? 3 ধারা দিবেন। আমরা অনেকে এটা 59 ধারা দেই, 60 ধারা দেই। না, ধারা 3 ধারা দিবেন। এখন আমি আরো ক্লিয়ার করে দিই। যদি প্রাসঙ্গিক আসে, মৌখিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা আসে, তখন 59 হবে, 59 এবং 60 হবে। কিন্তু মৌখিক সাক্ষ্যের যদি সংজ্ঞা আসে, তাহলে সাক্ষ্য আইনের 3 ধারা দিবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন সাক্ষ্য 2 প্রকার, একটা গেল মৌখিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে? মৌখিক সাক্ষ্য হচ্ছে ওরাল এভিডেন্স। মৌখিক সাক্ষ্য কি? ওরাল এভিডেন্স। এই যে সাক্ষ্যের যে বিষয়গুলো আছে, যে সংজ্ঞা যেগুলো আছে, এগুলো ইংরেজিটাও একটু খেয়াল করবেন, ইংরেজিটাও খেয়াল করবেন। যদি সম্ভব হয় পরীক্ষাতে ইংরেজিটাও লিখবেন, তাইলে আপনার খাতাটা সবার থেকে একটু আলাদা মনে হবে। আপনার খাতাটা সবার থেকে একটু আলাদা মনে হবে। কারণ পরীক্ষার খাতায় কিন্তু সবাই লিখে, সবাই আইন পড়ে, সবাই লিখে। যদি আপনার খাতায় একটু ইংরেজি থাকে, তখন আপনার খাতার একটু আলাদা দেখবে। যেমন হাতের লেখা সুন্দর হইলে এটা সবার চোখ পড়ে যে তার হাতের লেখাটা সুন্দর, ঠিক তেমনি ইংরেজি থাকলে যে না, তার খাতাটার মধ্যে, ছেলেটার মধ্যে ডিফারেন্ট কিছু আছে, এটা বোঝাবে। এখন যদি মনে করেন যে না, আইন পড়তেছি আবার ইংরেজিও পড়বো, ওইভাবে নেগেটিভ চিন্তা করা যাবে না, পজিটিভলি নিতে হবে, পজিটিভলি। তাহলে আসেন সাক্ষ্যের মধ্যে দুইটা, সাক্ষ্য 2 প্রকার। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে? মৌখিক সাক্ষ্য হচ্ছে কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে যে বিবৃতি প্রদান করে, তাকে মৌখিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 3 ধারা। যদি মৌখিক সাক্ষ্য কাকে বলে প্রশ্ন আসে, তাহলে কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে যে বিবৃতি উপস্থাপন করে, তাকে মৌখিক সাক্ষ্য বলে। অনেকে আরো অনেকভাবে এটা নিতে পারেন, যে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে যে বিবৃতি প্রদান করে ওইভাবে নিতে পারেন। আমি একবারে সহজভাবে বলে দিলাম আর কি, শর্টে। তাহলে মৌখিক সাক্ষ্য হচ্ছে কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে যে বিবৃতি প্রদান করে, তাকে মৌখিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 3 ধারা। এখন যদি আসে প্রাসঙ্গিকতা আসে, তখন দিবেন 59 ধারা। সাক্ষ্য আইনে যদি প্রাসঙ্গিকতা আসে 59, 59, 60 ধারা আমি একসাথে আলোচনা করে দেবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে 59 ধারাটা কখন দিবেন? 59 ধারা হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারাই ঘটনা প্রমাণ। 59 ধারা বলছে কি? মৌখিক সাক্ষ্য দ্বারাই ঘটনা প্রমাণ। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। 59 ধারা বলছে যে মৌলিক দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে। এটাই বলা আছে 59 ধারা। আর 60 ধারা বলছে কি? এই মৌখিক সাক্ষ্যটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। 3টি ক্ষেত্রে: দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে। তাহলে এখন আসেন মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা হবে সাক্ষ্য আইনের 3 ধারা। আর যদি প্রাসঙ্গিকতা আসে, তাহলে লিখবেন যে সাক্ষ্য আইনের 59 এবং 60 ধারা। আশা করি ক্লিয়ার। তারপরও যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে,
ক্লাস শেষে করবেন। তাহলে সাক্ষ্য দুই প্রকারের মধ্যে আমার মৌখিক সাক্ষ্য গেল। আর কোনটা আছে আমার দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স ইংরেজি লিখলে বানানগুলা খুবই খেয়াল করে লিখবেন। ভুল বানান লেখার চেয়ে না লেখাই শ্রেয়। ভুল বানান লেখার চেয়ে না লেখাই শ্রেয়। ইংরেজিটা তাহলে দালিলিক সাক্ষ্য হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এই দালিলিক সাক্ষ্য কাকে বলে? আদালতে সাক্ষ্য হিসাবে যে সকল দলিল বা লিপিবদ্ধ বস্তু উপস্থাপন করা হয়, আদালতে সাক্ষ্য হিসাবে যে সকল দলিল বা লিপিবদ্ধ বিষয় উপস্থাপন করা হয় তাকে দালিলিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 3 ধারা। সাক্ষ্য আইনের 3 ধারা। এখন আসেন, অনেকে বলতে পারেন যে 61 ধারায় বলা আছে। 61 ধারায় বলা আছে এটার প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের 61 ধারা হচ্ছে, দালিলিক সাক্ষ্য প্রাসঙ্গিক হচ্ছে 61 ধারা। আমি আশা করি বুঝাইতে পারছি 61 ধারায়। এখন আমি 61 ধারাটাও ক্লিয়ার করে দিব। 61 ধারাটা 61, 62, 63 পর্যন্ত ক্লিয়ার করে দিব, মানে এটার সাথে যেটা রিলেটেড আছে এই রিলেটেড ধারাটাও আমি ক্লিয়ার করে দিব। তাহলে 61 ধারা কি বলছে? দলিলের বিষয়বস্তু প্রমাণ। 61 ধারায় বলছে, অনেক কোনো সংজ্ঞার কথা বলে নাই। আমরা যে পরীক্ষায় লিখি 61 ধারা দালিলিক সাক্ষ্য আসলে 3 ধারা লিখি না। এই যে আমাদের পড়ার মধ্যে কিছু গ্যাপ থাকে, ভুল থাকে বা গ্যাপ থাকে, আমি এটা গ্যাপ বলবো, ভুল বলবো না। আমাদের পড়ার মাঝে বা জানার মাঝে কিছু গ্যাপ থাকে। এই গ্যাপ গুলা আমরা, যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন, এই গ্যাপ গুলা নিয়ে কাজ করবেন যে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, পড়ার মধ্যে কোথায় ভুল আছে, লেখার মাঝে কোথায় ভুল আছে, এই জিনিসগুলো আপনারা ইয়া করবেন, কারেকশন করবেন নিজে নিজে। আপনার কারেকশনটা আরেকজন দেখা দিতে পারবে না, হাতে কলমে পারবে না, কারণ আপনি কোনো ছোট বাচ্চা না। আপনার ভুলগুলা কি হচ্ছে বা হইতেছে এটা আপনি বাইর করবেন, নিজে 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 খালি চিন্তা করবেন। আপনি আইন পারেন, সূচি পারেন, অনেক পারেন, কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট আসতেছে না, আপনি বুঝতেছেন না। না, আপনার গ্যাপ গুলা খুঁজে বাইর করবেন, তারপরে হচ্ছে আল্লাহ ভরসা। আচ্ছা যাক, তাইলে 61 ধারা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে। শব্দটা কিন্তু যাইতে পারে, যাবে না, যাইতে পারে। তাহলে 61 ধারা বলছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে। এখন দলিলিক সাক্ষ্য আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে 62, মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে 63। এই দুটা কিন্তু সংজ্ঞা। প্রাথমিক সাক্ষ্য এটা সংজ্ঞা, 63 মাধ্যমিক সাক্ষ্য সংজ্ঞা। এখন আসেন, প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে মূল দলিল যখন আদালতে উপস্থাপন করা হয়, মূল দলিল। মূল দলিল হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, মানে প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যখন আদালতে মূল দলিল উপস্থাপন করা হয় তাকে প্রাথমিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 62 ধারা। এটা হচ্ছে সংজ্ঞা, নট প্রাসঙ্গিকতা, সংজ্ঞা। তাহলে এই গেল প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে 63 ধারা, সেকেন্ডারি এভিডেন্স। মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে কি? সেকেন্ডারি এভিডেন্স। মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে? বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আদালতে যখন মূল দলিলের ফটোকপি, মানে মূল দলিলের ফটোকপি বা জাবেদা নকল কপি উপস্থাপন করা হয় তাকে মাধ্যমিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 63 ধারা। সাক্ষ্য আইনে কত ধারা? 63 ধারা। তাহলে এই গেল আমাদের সাক্ষ্য সংক্রান্তে। সাক্ষ্য দুই প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। এবং দালিলিক সাক্ষ্য দুই প্রকার, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। ক্লিয়ার? এখন আসেন, তাহলে আমাদের 3 ধারা আরো সংজ্ঞা আছে। সাক্ষ্য গেল, এরপর আসেন বিচার্য বিষয় আছে। 3 ধারা আছে বিচার্য বিষয়। বিচার্য বিষয়ের সংজ্ঞা হচ্ছে 3 ধারা। বিচার্য বিষয় কি? সহজ ভাবে নেন বিচার্য বিষয়। অনেকে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে একটু গুলায় ফেলে। আদালত যে বিষয়গুলো নিয়ে বিচার করে তাকে বিচার্য বিষয় বলে, একদম সহজভাবে। আদালত যে বিষয়গুলো নিয়ে বিচার করে তাকে বিচার্য বিষয় বলে। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা এভাবে নেন। ক, খ কে হত্যা করছে। ক, খ কে হত্যা করিয়াছে। তাহলে এখানে বিচার্য বিষয় কি? বিচার্য বিষয় হলে ক, যে ক মৃত্যু ঘটায় আছে, মানে ক মৃত্যু ঘটায় আছে, এটা হচ্ছে বিচার্য বিষয়। এবং মৃত্যু ঘটানোর ইচ্ছা পোষণ করিয়াছে, এটা হচ্ছে বিচার্য বিষয়। কি দিয়ে হত্যা করছে ওইটা না, ওইটা বিচার্য না। সে যে মারা গেছে এটা বিচার্য বিষয়। কি দিয়ে তাকে মারছে এটা বিচার্য না, সে যে মারা গেছে,
যে তাকে মারছে, তার যে মৃত্যু হয়েছে কয়ের দ্বারা, এটাই হচ্ছে বিচার্য বিষয়। এবং তার যে সেই ইচ্ছা, এই অপরাধটা করার জন্য যে ইচ্ছা পোষণ করছে, এটাই হচ্ছে বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় কি? আদালত যেই বিষয়গুলো নিয়ে বিচার করে তাকে বিচার্য বিষয় বলে। এখন আসেন প্রাসঙ্গিক বিষয়, আসেন প্রাসঙ্গিক বিষয়। যে বিষয়গুলা সরাসরি বিচার্য নয়, যে বিষয়গুলা সরাসরি বিচার্য নয়, সেগুলোকে প্রাসঙ্গিক বিষয় বলে, সেগুলোকে প্রাসঙ্গিক বিষয় বলে। অথবা যে সকল বিষয় বিচারের জন্য সহায়তা করবে, তাকে প্রাসঙ্গিক বিষয় বলে। অথবা যে সকল বিষয় বিচারের জন্য সহায়তা করবে, তাকেই প্রাসঙ্গিক বিষয় বলে। এখন আসেন একটা উদাহরণ দেই। ওই যে ওইখানে বলছিলাম ক কে হত্যা করিয়াছে, এখন খ কে ছুরি দ্বারা হত্যা করিয়াছে, এই ছুরিটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। কে হত্যা করিয়াছে, ছুরি দিয়ে হত্যা করছে, এই ছুরিটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন প্রমাণিত। তিন দ্বারা আর একটা সংজ্ঞা আছে কি? প্রমাণিত। প্রমাণিত কি? অপরাধ প্রমাণ করার জন্য অস্তিত্ব আছে তাই প্রমাণিত। মানে কোন একটা অপরাধ প্রমাণ করার জন্য এটার অস্তিত্ব আছে, তাই হচ্ছে প্রমাণিত। অথবা যে সকল বিষয় মিথ্যা প্রমাণিত হয় নাই তাই প্রমাণিত। মানে যে বিষয়গুলা মিথ্যা প্রমাণিত হয় নাই তাই হচ্ছে প্রমাণিত। বা অপরাধ প্রমাণ করার জন্য যেটার অস্তিত্ব আছে তাই হচ্ছে প্রমাণিত। অথবা যে বিষয় মিথ্যা প্রমাণিত হয় নাই তাই হচ্ছে প্রমাণিত। এ হচ্ছে প্রমাণিত গেল। এবার আসেন মিথ্যা প্রমাণিত, আসেন মিথ্যা প্রমাণিত কাকে বলে? মিথ্যা প্রমাণিত যে বিষয়ের অস্তিত্ব নাই বলিয়া আদালত বিশ্বাস করেন, মানে যে বিষয়ের কোনো অস্তিত্বই নাই এই বিষয়টা, তাই হচ্ছে মিথ্যা প্রমাণিত। অস্তিত্ব থাকলে প্রমাণিত, না থাকলে মিথ্যা প্রমাণিত, সোজা কথা। অথবা যে বিষয় প্রমাণিত হয় নাই তাই মিথ্যা প্রমাণিত, বা যে বিষয় প্রমাণিত হয় নাই তাই মিথ্যা প্রমাণিত। এখন আসেন অপ্রমাণিত। অপ্রমাণিত আসেন যে বিষয় প্রমাণিত হয় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই, তাকে অপ্রমাণিত বলে। মানে এমন একটা বিষয় যেটা প্রমাণিত হয় নাই, মিথ্যা প্রমাণিত হয় না, তাই অপ্রমাণিত। মানে অস্তিত্ব নাই, অস্তিত্ব আছে নাই, কোনোটাই নাই, প্রমাণিত হয় নাই, অপ্রমাণিত হয় নাই, এটা হচ্ছে মিথ্যা প্রমাণিত। এ হচ্ছে সাক্ষ্য আইনের তিন ধারার 9টি বিষয় বা 9টি সংজ্ঞা। এখন আসেন সংশোধনে, যে 2022 সালে যে সংশোধন হয়েছে, এই সংশোধনে কিন্তু আরো কিছু সংজ্ঞা অ্যাড করছে। এই সংজ্ঞাগুলো নিয়ে নেন। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ড, সংশোধন 2022-এ অ্যাড করছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ড কি। এখন আসেন ডিজিটাল রেকর্ড ইলেকট্রিক রেকর্ড কি। 10টা বিষয় বলবো, 10টা বিষয়। অডিও, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, এবং কি ড্রোন, ড্রোন ডেটা, ড্রোন, ওই যে ড্রোন আমরা অনেকে চিনি, যে উপরে যে ইয়া দিয়া যে ইয়া করে ভিডিও করে, যেটা বেশিরভাগ মুভিতে দেখা যায় আর কি, ড্রোন। এই ড্রোন, ড্রোনের যে ডেটা আছে এটা, মোবাইল ফোন, মোবাইল ফোনের যে ডেটা আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডিভিডি, সিসিটিভি, বা অন্য কোনো ডিভাইস দ্বারা যদি কোনো কিছু থাকে, অন্য কোনো ডিভাইসের রেকর্ড বা মেমোরি। এই 10টি বিষয় আমি এখানে আছি, আরো অনেকগুলো বিষয় আছে। তাহলে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ড হচ্ছে 10টি বিষয়। আমি আবার একটু বলে দেই 10টি বিষয় কি কি। অডিও, ভিডিও রেকর্ড, ড্রোন ডেটা, মোবাইল ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার, এরপর হচ্ছে ডিভিডি, এরপর হচ্ছে আপনার সিসিটিভি বা মেমোরি, বা অন্য কোনো ডিভাইসের রেকর্ড, বা অন্য কোনো ডিভাইসের রেকর্ড। এটা হচ্ছে সাক্ষ্য আইনের তিন ধারা। এরপরে আসেন ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ডের প্রমাণ। এটা একটা সংজ্ঞা দিছে যে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ডের প্রমাণটা কি। এটা আসেন খেয়াল করবেন। এখানে আমি 7টি বিষয় আনছি। কয়টি বিষয়? 7টি বিষয় আনছি। রক্ত, খেয়াল করবেন কথাগুলা, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ডের প্রমাণ: রক্ত, বীর্য, চুল, ডিএনএ রিপোর্ট, আঙ্গুলের চাপ, হাতের চাপ বা পায়ের চাপ প্রভৃতি উপাদান বা বস্তুকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ডের প্রমাণ বলা হয়। তাহলে কয়টা বিষয় বললাম? রক্ত, বীর্য, চুল, ডিএনএ, আঙ্গুলের চাপ, হাতের চাপ, পায়ের চাপ প্রভৃতির, মানে আরো আছে, প্রভৃতির উপাদান বা বস্তুকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ডের প্রমাণ বলা হয়। এখন আসেন এখানে একটা নোট নেন। এই নোটটা হচ্ছে এই ধরনের উপাদানকে শারীরিক বা ফরেনসিক প্রমাণ হিসেবে গণ্য করা হয়।
এই ধরনের উপাদানকে শারীরিক বা ফরেনসিক প্রমাণ হিসেবেও গণ্য করা হয় সাক্ষ্য আইনের 3 দ্বারা। এখন একটা সংজ্ঞা যদি আসে, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রিক রেকর্ডের প্রমাণ কি, আপনি এই বিষয়গুলো দিলেন, ওইখানে একটা নোটও দিলেন, ওইখানে যদি 2 মার্ক থাকে আপনাকে 2 মার্ক দিতে বাধ্য থাকবে। হাতের লেখা ভালো হোক আর খারাপ হোক, আপনাকে 2 মার্ক দিতে বাধ্য থাকবে, কারণ আপনি এমন ভাবে উপস্থাপন করছেন। আপনার হাতের লেখা মোটামুটি হইলে আপনাকে 2-2 দিবে। ঠিক আছে, এরপরে আসেন, ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর কি? ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর কি, নতুন সংশোধনে এটাও অ্যাড করছে, ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর কি। এখন আসেন, ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর অর্থ হচ্ছে ইলেকট্রিক উপায়ে, মানে ইলেকট্রিক বা ইলেকট্রনিক উপায়ে আকারে কোনো তথ্য উপাত্ত তৈরি করা। ইলেকট্রিক উপায়ে বা ইলেকট্রিক আকারে কোনো উপাত্ত তৈরি করা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর। এখন আসেন আরো ক্লিয়ার হন। তাছাড়াও তাছাড়াও 2টি বিষয় আছে, এই 2টি বিষয় যদি শর্ত পূরণ করে তাহলে এটা ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর বলে গণ্য হবে। কয়টি শর্ত? 2টি শর্ত। 2টি শর্তগুলা কি? নোট নিতে পারেন। শর্তগুলা কি? যাহা স্বাক্ষরদাতার সহিত অন্যরূপে সংযুক্তি হয়। কথাটা কি বলছি? যাহা স্বাক্ষরদাতার সহিত অন্যরূপে সংযুক্ত হয়। অন্যরূপে কি? ধরেন আমার একটা স্বাক্ষর, এটা কম্পিউটারে স্ক্যানিং কইরা বা কোনো অ্যাপস এর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছবি তুলে এটা আমার অন্য একটা জায়গায় বসাই দিছে, এটাই বলছে এটাই ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর। যদি স্বাক্ষরদাতার সহিত অন্যরূপে সংযুক্ত হয়, এটা হচ্ছে একটা শর্ত, তখন এটা ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর বলে গণ্য হবে। আর একটা বিষয় আছে, যাহার নিরাপদ পন্থায় যাহার সৃষ্টি হয়, মানে এমন ভাবে এটা নিরাপদ ভাবে এমন ভাবে করছে বিষয়টা, মানে এমন ভাবে কইরা স্বাক্ষরটাকে সৃষ্টি করছে, এই 2টা বিষয় যদি হয় তাইলে এটা ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর হবে। এখন দ্বারা দিবেন কি? দ্বারা দিবেন সাক্ষ্য আইনের 3 দ্বারা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 2-1 দ্বারা। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 2-1 দ্বারা। এখন বলতে পারেন তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন তো বাতিল হয়ে গেছে, এটা তো আমরা পড়ি না। না, এটা বাতিল হয় নাই, এই আইনটা আছে 2006 সালের 39 নম্বর আইন। কিছু কিছু দ্বারা এটাকে বাতিল করছে, কিছু কিছু দ্বারা বাতিল করছে। এখন আসেন এটা কেন দিবেন। এখন সাক্ষ্য আইনের যে সংশোধনের 3 দ্বারা আছে, 3 দ্বারার মধ্যে ওই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 39 দ্বারার কথা বলে দিছে, মানে 39 নম্বর আইনের কথা বলে দিছে যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষর হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের আইন 2006-এর 39 নং আইন মোতাবেক। ওইখানে ডাইরেক্ট বলে দিছি, এই জন্য আপনারা এই ইয়াটা তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাটাও দিবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আসেন, আরেকটা অ্যাড করছে, ডিজিটাল স্বাক্ষর সনদ বা ইলেকট্রিক স্বাক্ষর সনদ কি। এতক্ষণ আমরা পড়ছি ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রিক স্বাক্ষরটা কিভাবে সে তৈরি করবে, এটাই আমরা মোট কথা বুঝাইছি। এখন আসেন এই ডিজিটাল স্বাক্ষর সনদটা বা ইলেকট্রিকের স্বাক্ষর সনদটা কি, এটা হচ্ছে এখন আমরা বোঝাবো। এখন আসেন, নিম্নবর্ণিত বিষয় যদি কেউ নিশ্চিত হয়, নিম্নবর্ণিত বিষয় মানে এখানে 3-4টা বিষয় আছে, 3-4টা বিষয় বলবো। নিম্নবর্ণিত বিষয়গুলো যদি কেউ নিশ্চিত হয় তাহলে কর্তৃপক্ষ ইলেকট্রিক স্বাক্ষর ইলেকট্রিক স্বাক্ষর সনদ বা ডিজিটাল স্বাক্ষর সনদ দিতে পারবে। নিম্নবর্ণিত বিষয়গুলা কি? এক, কোনো ব্যক্তি আবেদন করতে হবে। ডিজিটাল স্বাক্ষর সনদ যদি কেউ নিতে চায় বা ইলেকট্রিক স্বাক্ষর সনদ যদি কেউ নিতে চায়, কোনো ব্যক্তি আবেদন করতে হবে এবং আবেদনকারীর পরিচয় নিশ্চিত হইতে হবে। সে যে আবেদনকারীতে তার পরিচয় দিছে, নাম ঠিকানা দিছে, ওটা নিশ্চিত হইতে হবে। আবেদনকারী পরিচয় নিশ্চিত হইতে হবে। এরপর হচ্ছে আবেদনকারী সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই করতে হবে। আবেদনকারী সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই করতে হবে। এমনকি নির্ধারিত ফিস প্রদান করতে হবে, নির্ধারিত ফিস প্রদান করতে হবে। এই বিষয়গুলা যদি উকে থাকে তাহলে কর্তৃপক্ষ ডিজিটাল স্বাক্ষর সনদ বা ইলেকট্রিক স্বাক্ষর সনদ ইস্যু করতে পারে বা প্রদান করতে পারে। এটা কত দ্বারা দিবেন? সাক্ষ্য আইনের 3 দ্বারা এমনকি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 2-2 দ্বারা। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 2-2 দ্বারা। ওই আগেরটা দিচ্ছেন 2-1 দ্বারা, ওইটা তো সেম। সংশোধনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের ওই ধারাটা ফলো করার কথা বলে দিছে, উল্লেখ আছে ওইখানে, এই জন্য এটা দিবেন। তাইলে আমাদের এই গেল সাক্ষ্য আইনের 3 দ্বারা সংজ্ঞা গেল। এখন আসেন আমাদের 4 দ্বারায় আসেন। 4 দ্বারা, 4 দ্বারা আসেন আমাদের। 4 দ্বারা কি বলছে খেয়াল করবেন। 4 দ্বারাটা,
খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। চার দ্বারা কি বলছে, হেডলাইন যেটা বলছে, হেডলাইন মানে সূচি। আদালত অনুমান করবে, অনুমান করতে পারে, অনুমান চূড়ান্ত প্রমাণ। তিনটা বিষয় বলছে। আদালত অনুমান করবে, অনুমান করতে পারে, অনুমান চূড়ান্ত প্রমাণ। এখন আসেন, অনুমান। অনুমান তিন প্রকার। অনুমান কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। আসেন, প্রথম অনুমানটা হচ্ছে আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান। প্রথম অনুমানটা হচ্ছে আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান। এখন কোন কোন দ্বারা আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান? কোন কোন দ্বারা? সাক্ষ্য আইনের 41 দ্বারা এবং 112 দ্বারা হচ্ছে চূড়ান্ত অনুমান। সাক্ষ্য আইনের 41 দ্বারা এবং 112 দ্বারা। 41 দ্বারা যে বিষয়গুলোর কথা উল্লেখ আছে এবং 112 দ্বারা যে বিষয়গুলো উল্লেখ আছে, ওই ধারাগুলা আদালত আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান করে। আমি অ্যাকচুয়ালি যারা বিষয়টা বললাম না, যখন আমরা ওই ধারায় যাব তখন আমরা বিস্তারিত ক্লিয়ার হবেন। এখন এইটুকু জেনে রাখেন যে আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান হচ্ছে সাক্ষ্যনের 41 ধারা এবং 112 ধারার যে বিষয়গুলা, এই বিষয়গুলো হচ্ছে চূড়ান্ত অনুমান। এখন আসেন 2 নাম্বার প্রকারভেদ, আদালতের অনুমান। অনুমান তিন প্রকার: আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান, আর একটা হচ্ছে আদালতের অনুমান। এটাকে আবার ঘটনার অনুমানও বলে অনেকেই। তাহলে এটা আদালতের অনুমান। আদালত কোন কোন দ্বারা অনুমান করবে? 79 থেকে 85 দ্বারা। নোট নেন, 79 থেকে 85। 79-85 দ্বারা। এরপর 89 দ্বারা, 89 দ্বারা, 105 দ্বারা। কত কত দ্বারা আদালত অনুমান করবে? 79 থেকে 85 দ্বারা, 89 দ্বারা, 105 দ্বারা। এগুলো হচ্ছে আদালতের অনুমান। 3 নাম্বার খণ্ডনযোগ্য অনুমান। 3 নাম্বার হচ্ছে কি? খণ্ডনযোগ্য অনুমান। এখন কোন কোন বিষয় আদালত খণ্ডনযোগ্য অনুমান করবে? 86 থেকে 88 দ্বারা। 86 থেকে 88 দ্বারা, 90 দ্বারা এবং 114 দ্বারা। 86 থেকে 88 দ্বারা, 90 দ্বারা এবং 114 দ্বারা। এই দ্বারাগুলো আদালত খণ্ডনযোগ্য অনুমান করবে। তাহলে চার দ্বারা আমরা কি পেলাম? আদালত অনুমান করবে, অনুমান করতে পারে, অনুমান চূড়ান্ত প্রমাণ। অনুমান হচ্ছে তিন প্রকার: আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান সাক্ষ্য আইনে 41 এবং 112 দ্বারা। এরপর হচ্ছে কি আদালতের অনুমান 79 থেকে 85 দ্বারা, 89 দ্বারা, 105 দ্বারা। এটা হচ্ছে আদালতের অনুমান বা ঘটনার অনুমান। আর একটা হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান। খণ্ডনযোগ্য অনুমান হচ্ছে কত দ্বারা? 86 থেকে 88 দ্বারা এবং 90 দ্বারা, 114 দ্বারা। 86 থেকে 88 দ্বারা, 90 দ্বারা এবং 114 দ্বারা। এগুলো আদালত খণ্ডনযোগ্য অনুমান করে। যখন আমরা ওই ধারাগুলাতে যাব, ওই ধারাগুলা বিস্তারিত পড়লে আরো ক্লিয়ার হবেন। তাইলে আসেন 5 ধারায় আসেন। পাঁচ। আজকে আমরা 5 ধারা পর্যন্ত যাব। 5 ধারায় আসেন। 5 ধারায় কি বলছে? আদালতে কোন কোন বিষয় সাক্ষ্য দেওয়া যাবে? আদালতে কোন কোন বিষয় সাক্ষ্য দেওয়া যাবে আমরা সবাই জানি। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যাবে। দুইটি বিষয় আদালতে সাক্ষ্য দেওয়া যাবে। বিচার্য বিষয়, এই যেটা আমরা সংজ্ঞাতে পড়ছি, বিচার্য বিষয় কি, যেগুলো সরাসরি বিচার্য। প্রাসঙ্গিক বিষয়, যেগুলো সরাসরি বিচার্য না, বিচারের সহায়তা হিসেবে কাজ করে। এখানেও দুইটা বিষয় আছে আরো। আমরা শুধু বিচার্য প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যায় এটুকু পর্যন্ত আমরা জানি, বা বিচার্য বিষয় কি, প্রাসঙ্গিক বিষয় কি। তাছাড়া তাছাড়া মামলার কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়। তাছাড়া মামলার কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়। এবং দুই, যে সমস্ত বিষয় যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক বলে ঘোষিত হইয়াছে, তাহাদের অস্তিত্ব এবং অস্তিত্বহীনতা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। এখন আসেন, সাক্ষ্য আইনে 5 ধারা কি বলছে আবার রিভিউ করে দেই। আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। তাছাড়া মামলার কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়। এমনকি যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক বলে ঘোষিত হইয়াছে, তাহাদের অস্তিত্ব এবং অস্তিত্বহীনতা সম্পর্ক সাক্ষ্য দেওয়া যায়। এটাও সাক্ষ্য আইনের 5 ধারায় উল্লেখ আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আজকে আর সামনের দিকে যাব না, নেক্সট ক্লাসে আমরা 6 থেকে সামনের দিকে যাব। এখন এই আলোচনা যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। মতিন ভাই বলছে প্রশ্ন নাই স্যার। ঠিক আছে।
আর কারো কোনো প্রশ্ন আছে? এ রাজু, কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, যেই প্রশ্নটা দিছি অনেকে পরীক্ষা দেন নাই, পরীক্ষা দিবেন, এমনকি গ্রুপে কে কত পাইছেন এটা জানাবেন। গ্রুপে কে কত পাইছেন জানাবেন। এমনকি কারো কোনো যদি প্রশ্ন সম্পর্কে বুঝতে সমস্যা হয় তাহলে গ্রুপে বলবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।